মেশ অ্যানালিসিস কারো মনে আছে? আচ্ছা সমস্যা নাই, মনে না থাকলেও আসলে এটার উপর অ্যাসাইনমেন্ট দেওয়া হবে, তখন আপনাদের এমনিই পড়া হবে, সো আলটিমেটলি মনে চলে আসবে তখন। আমি একদম ইন শর্টে বলে দিই যে মেশ অ্যানালিসিসে আমরা কি পড়ছিলাম। আমরা হচ্ছে যখন একটা সার্কিট, বড় সার্কিট থাকে, সেই সার্কিটটাকে আমরা সলভ করে সেটার বিভিন্ন কারেন্ট ভোল্টেজ এগুলো বের করি। তো একটা প্রসেস আমরা শিখছিলাম ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স দিয়ে, অর্থাৎ ধরেন এরকম একটা সার্কিট যদি থাকে, যে এরকম একটা সার্কিট, সেখানে আমরা পুরা জিনিসটার ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স সলভ করে তারপর টোটাল রেজিস্ট্যান্স বের করে টোটাল কারেন্ট বের করে সেখান থেকে আমরা একটা টোটাল হয়তো কোনোটার ভিতর দিয়ে ভোল্টেজ বা কারেন্ট ইন্ডিভিজুয়ালি বের করতাম। বাট সমস্যা হচ্ছে এখানে সোর্স হচ্ছে দুইটা, তো দুইটা সোর্স থাকলে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স আমরা আগে যে নিয়মে বের করছিলাম সেই নিয়মে বের করাটা একটু টাফ হয়ে যায়। তো তখন যে নিয়মগুলো ফলো করা লাগে ওটা আরেকটু টাফ হয়ে যায়। এই জন্য আমরা যেটা করি, এইসব জায়গায় আমরা এই রেজিস্ট্যান্সের মধ্য দিয়ে ভোল্টেজ, এই রেজিস্ট্যান্সের মধ্য দিয়ে কারেন্ট, এরকম যদি ইন্ডিভিজুয়াল এলিমেন্টের মধ্য দিয়ে কোনো সার্কিট প্রপার্টি বের করতে হয়, তখন আমরা যে অ্যানালিসিস গুলো ইউজ করি তাদের মধ্যে একটা হচ্ছে এই মেশ অ্যানালিসিস। সো মেশ অ্যানালিসিসে আমাদের বেসিক্যালি যেটা করতে হয় সেটা হচ্ছে একটা বড় সার্কিট ধরে সার্কিটের দুইটা ক্লোজড লুপ চিন্তা করতে হয়। ঠিক আছে, লুপ চিন্তা করতে হয়। তাহলে এই সার্কিটে পুরো জিনিসটাই লুপ বলতে একটা পয়েন্ট থেকে শুরু করে ঘুরে আবার ওই পয়েন্টে আসবো, এরকম লুপ আছে আসলে দেখা যাচ্ছে এই দুইটা। বাট পরে পুরো বড়টাকেও একটা আলাদা ইন্ডিভিজুয়াল লুপ হিসেবে চিন্তা করা যায়। সো আমরা যেটা করব, আমরা ছোট দুইটা লুপকেই নেই, তারপর প্রত্যেকটা লুপে আমরা একটা করে কারেন্ট অ্যাসাইন করব, লুপ কারেন্ট। এই যে দেখেন আমরা এক একটা লুপে এক একটা কারেন্ট অ্যাসাইন করি। তো এই লুপটাতে আমি কারেন্ট অ্যাসাইন করি I1, এই যে নিচে লেখা আছে। আবার এই লুপটাতে আমি কারেন্ট অ্যাসাইন করি I2। অ্যাসাইন করার পরে আমার যেটা করতে হয়, প্রতি লুপে আমার কেভিএল ইউজ করতে হয়। কেভিএল ইউজ করে আমার হচ্ছে ইকুয়েশন লিখতে হয়। সো আমি যদি হচ্ছে প্রথম লুপটাতে একটু জাস্ট কেভিএল অ্যাপ্লাই করার চিন্তা করি, তাহলে ধরেন আমি এই এ পয়েন্টটা থেকে শুরু করতেছি। তো এখান থেকে আমি ফার্স্টে যাচ্ছি এখানে গেলাম, এখানে যাওয়ার পরে আমি একটা রেজিস্ট্যান্স পাচ্ছি যেটা 6। এখন 6 এর ভিতর দিয়ে আমার তো কেভিএল বলতে আসলে কি, কারশফস ভোল্টেজ ল। তো ভোল্টেজ ব্যাপারটা দিয়ে অ্যাকচুয়ালি যেটা বোঝা যায় সেটা হচ্ছে যে আমার প্রত্যেকটা এলিমেন্টের ভোল্টেজ নিতে হবে। কারশফস ভোল্টেজ ল বলে আমি যদি একটা ক্লোজড লুপে প্রত্যেকটা লুপের মধ্যে যতগুলো ভোল্টেজ হয়, ভোল্টেজগুলো যদি ক্যালকুলেট করি সেটার সামেশন হচ্ছে 0। সো আমাকে প্রত্যেকটা ভোল্টেজ লিখতে হবে। এখন R2 যেটা 6 ওহম রেজিস্ট্যান্স, এই রেজিস্ট্যান্স দিয়ে এ পাশ দিয়ে হচ্ছে আমরা হচ্ছে ঘুরতেছি, লুপটা এদিক দিয়ে ঘুরতেছি। সো সেই হিসাবে এই যে দেখেন এই I1 কারেন্ট, এটার ডিরেকশন কিন্তু এই দিকে, তাহলে R2 এর মধ্য দিয়ে কিন্তু একটা I1 পরিমাণ কারেন্ট যাচ্ছে। এখন আমরা কি জানি, ভোল্টেজ মানে হচ্ছে এই কারেন্ট আর এই রেজিস্ট্যান্সের গুণফল। সো আমার রেজিস্ট্যান্স হচ্ছে 6 আর কারেন্ট হচ্ছে I1। ঠিক আছে, সো I1 এদিক থেকে হচ্ছে I1 পরিমাণ যাচ্ছে আর এদিক থেকে আমার রেজিস্ট্যান্স হচ্ছে 6। তো হিসাব করলে এটাই ভোল্টেজ আসার কথা। বাট আসলে দেখেন আপনি এট দ্য সেম টাইম এখান দিয়ে I1 পরিমাণ যাচ্ছে আর উল্টা দিক থেকে আসলে I2 পরিমাণ কারেন্ট আবার আসতেছে। তাইলে একই রেজিস্ট্যান্সের মধ্য দিয়ে উপর থেকে নিচে যাচ্ছে I1, আবার নিচে থেকে উপরে যাচ্ছে I2। তো আমার আসলে পুরো রেজিস্ট্যান্সের মধ্য দিয়ে ওভারঅল যে কারেন্টটা যাবে সেটা হবে I1 মাইনাস I2। তাহলে টোটাল কারেন্ট R2 এর মধ্য দিয়ে যাবে I1 উপর থেকে আর নিচে থেকে I2, দ্যাটস ওয়াই I1 মাইনাস I2, এবং রেজিস্ট্যান্সটার নিজের মান হচ্ছে 6, সো দ্যাটস ওয়াই 6। তাহলে পুরো জিনিসটা গুণ করলে এটাই হচ্ছে আমার ভোল্টেজ। ঠিক আছে, সো এই হচ্ছে আমার এই জাস্ট একটা দিকের ভোল্টেজ। এবার দেখেন যদি আমি নামি এদিক থেকে, এই জায়গাটা যেটা ধরে যাচ্ছিলাম রেজিস্ট্যান্সের, ওটা ধরেই আমি নামতে থাকি। নামতে গেলে আমি আবারও একটা জিনিসের সম্মুখীন হই যেটা নিজেই একটা ভোল্টেজ সোর্স। তো এখানে তো আর আমার কারেন্ট কিছু গুণ করা লাগবে না, কারণ ও নিজেই ভোল্টেজ। সো ওর ভ্যালুটা হচ্ছে 10, দ্যাটস ওয়াই আমি লিখে দিব +10। কেন প্লাস লিখলাম, কারণ আমি প্লাস সাইডটাকে আগে পাইছি। ঠিক আছে, এরপরে আমি আবার লুপের এদিকে যাচ্ছি, এদিকে যাওয়ার পর দেখেন আবারও একটা ভোল্টেজ সোর্স পাইছি, বাট এটা পাইছি মাইনাস। সো এবার লিখবো -5। এরপরে আমি উপরের দিকে যাচ্ছি, উপরের দিকে দেখেন R1 এর মধ্যে আমি এখন হচ্ছে কি দেখবো, R1 তো একটা রেজিস্ট্যান্স, R1 এর ভ্যালু হচ্ছে 1। তো এটার সাথে কি কারেন্ট যাচ্ছে সেটা গুণ করা লাগবে। তো দেখেন এই রেজিস্ট্যান্সের মধ্য দিয়ে এদিক দিয়ে I1 পরিমাণ কারেন্ট যাচ্ছে, সো গুণ হবে I1। এন্ড এখানে কোনো উল্টা দিকে কারেন্ট নাই, এর জন্য কোনো কিছু যোগ বিয়োগ হয় নাই।
সো শেষ, লুপ ঘোরা শেষ, এ পয়েন্টে চলে আসছি, সো ইকুয়াল টু 0। এটা হচ্ছে যখনই আমার লুপ ঘোরা শেষ হবে এই পার্টটুকু আমি লিখতে পারবো ইকুয়াল টু 0। সেভাবে দিয়ে আমি হচ্ছে একটা লুপের ইকুয়েশন লিখতে পারি। ঠিক আছে? সো লাস্ট ক্লাসে সবাইকে এগুলো বলছিলাম, সো আশা করি কারো কোনো সমস্যা নাই। এভাবে করে আমি যদি পাশের লুপটার ইকুয়েশন একদম ইন শর্ট তাড়াতাড়ি করে বলি, পাশের লুপটার ইকুয়েশনটা কিরকম হবে দেখেন। বাম পাশে আমার কি আছে? বাম পাশে হচ্ছে একটা রেজিস্ট্যান্স আছে R3। তো আমি যদি এই পয়েন্ট থেকে শুরু করে এখান থেকে ঘুরে যাই, আমি R3 কে আগে পাবো। তাহলে R3 এর মধ্য দিয়ে কারেন্ট যাচ্ছে কি দেখেন, এই লুপের কারেন্ট তো হচ্ছে I2, তাই না? তাহলে R3 এর মধ্য দিয়ে যাচ্ছে I2, আর R3 এর নিজের ভ্যালু হচ্ছে 2, সো 2I2। ঠিক আছে? তারপরে R3 পরে গিয়ে আমরা যখন এদিকে যাব, এখানে যাব, উপরে উঠতে যাব, আমি মাইনাসটা আগে পাবো, সো হবে -10। তারপরে আবার উপরে যাব, রেজিস্ট্যান্স পাচ্ছি 6, তাহলে 6, আর টোটাল কারেন্ট দেখেন এদিক দিয়ে যাচ্ছে I2 আর উল্টা দিক থেকে আসতেছে I1। সো যেহেতু আমি I2 এর ডিরেকশন ফলো করতেছি, তাই এবার ব্র্যাকেটে হবে I2 মাইনাস I1। ঠিক আছে? এটা হবে। তারপরে আমার লুপ ঘোরা শেষ, সো টোটালটা ইকুয়াল টু 0। বুঝা গেছে? এভাবে করে হচ্ছে আমরা দুইটা ইকুয়েশন লিখবো। তারপরে সেই দুইটা ইকুয়েশনকে এই যে দেখেন এখানে ওরাও দুইটা ইকুয়েশন লিখছে, দুইটা ইকুয়েশন লিখার পর দুইটা ইকুয়েশনকে পাশাপাশি লিখছে, মানে উপরে নিচে লিখছে, লিখার পরে এরপর ওরা সলভ করছে। তো সলভ করার অনেক আছে, সাবস্টিটিউশন আছে, এলিমিনেশন আছে, ক্রস মাল্টিপ্লিকেশন আছে, ম্যাট্রিক্স মেথড আছে। আপনি যেটা দিয়ে সুবিধা মনে করেন করবেন। এরকম আশা করি 2 ভ্যারিয়েবল ওয়ালা ইকুয়েশন আপনারা সলভ করতে পারেন। এটা খুবই সিম্পল জিনিস। তো একদম যদি আমরা বেসিক ভাবে বলি, এইটাই ছিল আমাদের মেশ সলভ করা বা মেশ অ্যানালিসিস। এটা হচ্ছে আমরা লাস্ট ক্লাসে দেখছিলাম, আমি জাস্ট একটু শর্ট করে বললাম। কারো কি এটাতে কোনো সমস্যা আছে? না ম্যাম। আচ্ছা, সো আমি হচ্ছে তাইলে পরের টপিকে যাই। তাহলে আমাদের আজকের টপিক আসলে নোডাল অ্যানালিসিস। ঠিক আছে? মেশ হচ্ছে একটা প্রসিডিউর, একটা সার্কিট সলভ করার। নোডাল অ্যানালিসিস হচ্ছে আরেকটা প্রসিডিউর। ঠিক আছে? সো মেশে আমরা কি দেখছিলাম? মেশে আমরা দেখছিলাম হচ্ছে লুপ, আর নোডাল অ্যানালিসিসে আমরা দেখব হচ্ছে পয়েন্ট, একটা পয়েন্ট বা একটা জাংশন বা একটা নোড। ঠিক আছে? এই জন্য এটার নাম নোডাল অ্যানালিসিস। ঠিক আছে? সো আমরা হচ্ছে নোড বা জাংশন কিভাবে খুঁজে বের করব সেটা হচ্ছে আমরা যদি একটা সার্কিট দেখি, দেখেন এই সার্কিটটাতে আমি হচ্ছে আর একটু সিম্পল আর একটু ইজি আর ভালো একটা সার্কিট দেখি। আচ্ছা, এই সার্কিটটা দেখা যায়। এই সার্কিটটাতে দেখেন আপনার এদিক থেকে ঘুরে আসতেছে, এইটা একটা কিন্তু জাংশন পয়েন্ট। জাংশন পয়েন্ট বলতে 2 বা 2 এর বেশি, গ্রেটার দেন ইকুয়াল টু 2, এই কয়টা ব্রাঞ্চের একটা কানেকশন থাকবে। যেমন দেখেন এদিক থেকে এই দিকের একটা ব্রাঞ্চ আসতেছে, এদিক থেকে নিচে একটা ব্রাঞ্চ যাচ্ছে, এদিক থেকে এইদিকে আরেকটা ব্রাঞ্চ যাচ্ছে। সো আলটিমেটলি এই জাংশন পয়েন্টটাতে কিন্তু 3 দিক থেকে 3টা জিনিস আসতেছে। ঠিক আছে? তাহলে এইটা আমার একটা জাংশন পয়েন্ট বা নোড। সিমিলারলি এটাও দেখেন এপাশ থেকে একটা আসতেছে, এপাশ থেকে একটা আসতেছে, এপাশ থেকে একটা আসতেছে, তাহলে 3টা, 2 এর বেশি, 2 বা 2 এর বেশি, তাহলে এটাও আপনার একটা নোড। এভাবে করে আপনি হচ্ছে নোড সিলেক্ট করতে পারেন। ঠিক আছে? তো এইভাবে নোড, আগে আমরা যেমন লুপ দেখছিলাম, আমাদের প্রথম কাজ ছিল সার্কিটে কয়টা লুপ দেখা। এখন আমার কাজ হচ্ছে সার্কিটে এরকম নোড কয়টা আছে নোড দেখা। ঠিক আছে? তারপর আগেরটাই আমাদের সেকেন্ড স্টেপ ছিল প্রত্যেকটা লুপে একটা করে কারেন্ট দেওয়া। নোডাল অ্যানালিসিস আমার সেকেন্ড স্টেপ হচ্ছে প্রত্যেকটা নোডে একটা করে ভোল্টেজ দেওয়া। ঠিক আছে? তাহলে দেখেন স্টেপস, প্রথম হচ্ছে ডিটারমাইন দ্য নাম্বার অফ নোডস উইদিন দ্য নেটওয়ার্ক, then pick a reference node and label each remaining node with a subscripted value of voltage. আচ্ছা, এই কথাটা একটু জটিল করে লেখা, এটা এত কঠিন কিছু না। যেমন হচ্ছে আপনি চিন্তা করেন যে এরকম একটা সার্কিট আছে, আমি নিজেই একটা এঁকে দেই, ওদের সার্কিটগুলোর চেয়ে একটু ডিফারেন্ট করে। তো ধরেন আপনার এখানে একটা ভোল্টেজ সোর্স আর এখানে আরেকটা ভোল্টেজ সোর্স। ঠিক আছে? এই দুইটা ভোল্টেজ সোর্স এখানে এসে মিললো। তাহলে আপনি দেখেন এই জায়গাটায় আপনি একটা জাংশন পাচ্ছেন, এটা হচ্ছে এদিক থেকে একটা আসতেছে আর ওইদিকে আরেকটা আছে। সো যেহেতু দুই সাইডে আছে, আমি কি বলছিলাম গ্রেটার দেন ইকুয়াল টু 2, তাহলে এটাকে আমি একটা নোড বলতে পারি এবং এটার নাম আমি দিলাম 1। ঠিক আছে? তারপরে আমি ডান দিকে যাই। আমি কি বলছিলাম একদম শুরুর দিকে আপনাদেরকে যখন ক্লাস করাইছি, বলছিলাম যখনই কোনো রেজিস্ট্যান্স পাবেন, রেজিস্ট্যান্স পাওয়া মানে নোড চেঞ্জ হয়ে গেল, কারণ রেজিস্ট্যান্সের বাম সাইডে একটা নোড থাকে, ডান সাইডে আরেকটা নোড থাকে। তাহলে আপনি যখনই এই 1 থেকে এদিকে যাচ্ছেন, এখানে একটা রেজিস্ট্যান্স পাইছি, তাহলে এই রেজিস্ট্যান্সের এই মাথার যে পয়েন্টটা আছে সেটাকে কি আর আমি 1 বলতে পারবো?
পারবো না, সেটা কিন্তু একটা ডিফারেন্ট নোড, দ্যাটস ওয়াই এটাকে আমি নাম দিলাম 2। বুঝা গেছে? যখন রেজিস্ট্যান্স পাবো আমি নোডের নাম চেঞ্জ করে ফেলবো। সেম ভাবে 2 এর পরে দেখেন এই যে আরেকটা রেজিস্ট্যান্স পাওয়া গেল, তাহলে এই রেজিস্ট্যান্সটার পরে আমি যখন এই পয়েন্টে যাব, এই পয়েন্টটা আমার হয়ে যাবে 3। ঠিক আছে? তাহলে একটা, দুইটা, তিনটা নোড পাইলাম। এরপরে হচ্ছে দেখেন নিচে নামবো, একটা ভোল্টেজ সোর্সের নিচে এরকম আরেকটা জায়গা আছে। এখানে দেখেন এদিক থেকে যখন যাবেন এখানে একটা রেজিস্ট্যান্স পাইলে কি বলছিলাম, নোড চেঞ্জ হয়ে যায়। তাহলে এটাকে আমি নাম দিতে পারি কি 4। ঠিক আছে? ভোল্টেজ সোর্স গুলাকে আগেই ধইরেন না, ভোল্টেজ সোর্স বাদে আমি রেজিস্ট্যান্স দিয়ে দেখলাম এই পাশটা আসে 4। তো দেখেন এই 4 এর সাইডে আবার দুইটা ভোল্টেজ সোর্সেরই নেগেটিভ এন্ডটা আছে, তাই না? আর এই মাঝখানে কিন্তু এদিকে এই লাইন বরাবর আর এই লাইন বরাবর কিন্তু কোনো রেজিস্ট্যান্স নাই। সো রেজিস্ট্যান্স যদি না থাকে, এই লাইনেও কোনো রেজিস্ট্যান্স নাই, এই লাইনেও কোনো রেজিস্ট্যান্স নাই, রেজিস্ট্যান্স না থাকলে কিন্তু নোড চেঞ্জ হয় না। তাহলে এই বাকি দুইটা নোডও কিন্তু আপনার 4ই হবে। বুঝতে পারছি? তার মানে আমার কাজ হচ্ছে আমি যে কোনো একটা পয়েন্ট ধরে হিসাব করা শুরু করব, তারপর আমি চোখ বন্ধ করে রেজিস্ট্যান্স পাইলে নাম চেঞ্জ করব, রেজিস্ট্যান্স পাইলে নাম চেঞ্জ করব, ভোল্টেজ সোর্স পাইলে নাম চেঞ্জ করব, কারেন্ট সোর্স পাইলেও করব। যখনই কোনো কিছু পাবো না, যেমন এই লাইনে কিছুই নাই, তাহলে এই দুইটা নোড আসলে সেম। আবার এই যে এই লাইনে কিছুই নাই, তাহলে এই দুইটা নোড আবার সেম। কিন্তু এখানে আবার একটা ভোল্টেজ সোর্স আছে তাই এটা ডিফারেন্ট, এখানে একটা রেজিস্ট্যান্স আছে তাই এটা ডিফারেন্ট। বোঝা গেছে? তাহলে এইভাবে করে যতগুলো কর্নার পয়েন্ট, জাংশন পয়েন্ট, 2 এর অধিক যাই জাংশন আমরা পাচ্ছি সবগুলাকে আমাদের এরকম একটা করে নোড নাম্বার দিতে হবে। ঠিক আছে? এতটুকুতে কারো কোনো কোয়েশ্চেন আছে? না ম্যাম। ওকে, সো নোড নাম্বার দেওয়ার পর আমার যেটা করতে হবে সেটা হচ্ছে প্রত্যেকটা নোডে একটা করে ভোল্টেজ দিতে হবে। তাহলে আমি যেহেতু এটা লিখছি 1, তাই এটার ভোল্টেজ হচ্ছে V1, এটা যেহেতু 2 লিখছি এটার ভোল্টেজ V2, এটা যেহেতু 3 লিখছি এটার ভোল্টেজ V3। আর মনে রাখবেন যে আমরা যখন হচ্ছে কোনো ভোল্টেজ সোর্সের নেগেটিভ এন্ডকে কোথাও জয়েন করাই, তো নিচে অলওয়েজ, সার্কিটের নিচে অলওয়েজ এরকম একটা গ্রাউন্ড থাকে। ঠিক আছে? আর গ্রাউন্ডে আসলে কোনো ভোল্টেজ থাকে না, বা গ্রাউন্ডের ভোল্টেজ হচ্ছে 0। তো আমি যে নিচের লাইনটাকে 4 নাম দিছি, আপনি চাইলে এগুলাকে 4 নাম দিয়ে না দিয়ে এগুলোকে আপনি 0 নাম দিতে পারেন, কারণ হচ্ছে 0 নাম্বার হচ্ছে নোড বা 0 নাম্বার ভোল্টেজ 0, কারণ এখানে গ্রাউন্ড থাকে অলওয়েজ। সো একদম সার্কিটের নিচেই যে দেখেন অলওয়েজ গ্রাউন্ড থাকে, সো সার্কিটের নিচের নোডটাকে অলওয়েজই 0 নোড বলা যায় এবং সেটার ভোল্টেজকেও 0 বলা যায়। ঠিক আছে? তাইলে এটাকে V = 0, অর্থাৎ ভোল্টেজের ভ্যালুটাই 0 ধরা যায়। ঠিক আছে? তাইলে আপনার নিচের নোডের ভোল্টেজ নিয়ে আমার কোনো টেনশন নাই। আমার উপরে 3টা ভ্যারিয়েবল পাইলাম, V1 একটা ভ্যারিয়েবল, V2 একটা ভ্যারিয়েবল, V3 একটা ভ্যারিয়েবল। ঠিক আছে? তাহলে এই 3টা ভ্যারিয়েবলকেই আমার সলভ করা লাগবে। মেশেও আমরা এরকম কি করতাম, লুপ দিতাম, লুপে কারেন্ট দিতাম, তারপর সেই কারেন্টগুলোকে আমরা সলভ করে বের করতাম। নোডের ক্ষেত্রে আমি নোড বের করব, নোডে ভোল্টেজ বের করব, তারপর আমি সলভ করে এই ভ্যারিয়েবলগুলো যেগুলো আমি বসাইছি এগুলোর ভ্যালু বের করব। তাইলেই আমার সার্কিটের কাজ শেষ। এখন আমরা মেশ করার সময় অ্যাপ্লাই করছিলাম কি কেভিএল, তাহলে আমরা নোট করার সময় অ্যাপ্লাই করব কেসিএল, কারশফস কারেন্ট ল। প্রত্যেকটা নোডে বা প্রত্যেকটা জাংশনে আমরা কেসিএল অ্যাপ্লাই করব। কেসিএল অ্যাপ্লাই করার পর ইকুয়েশন লিখব, ইকুয়েশন লেখা শেষ হয়ে যাওয়ার পরে আমি হচ্ছে আমার ওই ইকুয়েশনগুলো সলভ করব, সলভ করলে আমার ভোল্টেজ বের হয়ে যাবে। সো এটাই হচ্ছে আমার নোডাল অ্যানালিসিস। ঠিক আছে? এখন কেসিএল কিভাবে অ্যাপ্লাই করব? দেখেন আমরা কি জানি কারশফস কারেন্ট ল ওয়াইজ যে কোনো ইনকামিং কারেন্ট আর যে কোনো আউটগোয়িং কারেন্ট এদের সামেশন হচ্ছে অলওয়েজ সমান হবে, অর্থাৎ আই ইন আর আই আউট এগুলোর সামেশন অলওয়েজ সমান। তো আপনি চিন্তা করেন যে আপনি এই পয়েন্টটা থেকে এদিকে একটা কারেন্ট চিন্তা করেন আর এদিক থেকে একটা কারেন্ট চিন্তা করেন, তাহলে এটাকে নাম দেন I1 আর এটাকে নাম দেন I2। তাহলে কি আপনার হিসাবে এই নোডটার মধ্য দিয়ে এদিক দিয়ে I1 ঢুকতেছে আর এদিক দিয়ে I2 বের হয়ে যাচ্ছে, তাইলে আপনার কেসিএল ওয়াইজ I1 আর I2 এর সমান হওয়ার কথা, কারণ ইনকামিং কারেন্ট হচ্ছে I1 আর আউটগোয়িং কারেন্ট হচ্ছে I2। সো আপনার হিসেবে I1 = I2 হওয়ার কথা। ঠিক আছে? আবার আপনি হচ্ছে পাশের এইটা 3 জাংশনের এই নোডটা চিন্তা করেন, মনে করেন এদিক দিয়ে ঢুকতেছে I2, এদিক দিয়ে বের হচ্ছে I3 আর এদিক দিয়ে বের হচ্ছে I4। ঠিক আছে? তাইলে 2 নাম্বার নোডে একটা কারেন্ট ঢুকতেছে সে হচ্ছে I2 আর দুইটা কারেন্ট বের হচ্ছে যে I3 আর I4। তাইলে কেসিএল ওয়াইজ যদি আমি লিখতে চাই তাহলে আমরা কি লিখবো বলেন তো?
যে আমার ইনকামিং যে কারেন্টটা, ইনকামিং কারেন্ট হচ্ছে I2, তাহলে ইনকামিং কারেন্ট এক সাইডে, আর আউটগোয়িং কারেন্ট হচ্ছে দুইটা, I3 আর I4, তাহলে তাদের সামেশনটা আরেক সাইডে, I3 প্লাস I4। ঠিক আছে, বোঝা গেছে? ঠিক আছে, এটা কিন্তু আমি হচ্ছে নোড ভোল্টেজ টোল্টেজ কিছুই না, আমি সিম্পল একটা কেসিএল অ্যাপ্লাই করছি যে একটা জাংশন পয়েন্ট, সেই জাংশন পয়েন্টে যদি এদিক দিয়ে এরকম কারেন্ট যায়টাই, তাহলে সেটা আমি কিভাবে লিখবো। ঠিক আছে, এতটুকু কি সবাই বুঝতে পারছি? ইয়েস ম্যাম। ওকে, তাহলে আমরা একটা এক্সাম্পল দেখি যে ঠিক আছে বুঝলাম যে আমি নোড বের করলাম, আমি নোড ভোল্টেজ দিলাম, আবার আমি কেসিএল ও অ্যাপ্লাই করলাম, কিন্তু সেখানে তো আমার ভ্যারিয়েবল গুলাকে নিয়ে আমি তো কোনো ইকুয়েশন এখনো বের করতে পারিনি। তাহলে আমি ইকুয়েশন গুলা কোথা দিয়ে কিভাবে আসতেছে এটা একটু বের করা একটা এক্সাম্পল দেখি, তাহলে আমরা বুঝবো। এই যে দেখেন এখানে বলছে অ্যাপ্লাই নোডাল অ্যানালিসিস টু নেটওয়ার্ক ইন ফিগার 43, অর্থাৎ এই যে 43 তে যে ফিগারটা আছে এইটাতে আমাকে নোডাল অ্যানালিসিস অ্যাপ্লাই করতে হবে। তো নোডালের প্রথম কাজ কি বলছিলাম, নোড খুঁজে বের করতে হবে। তাহলে চলেন আমরা এই যে এই সার্কিটটাতে একটা নোড খুঁজে বের করার ট্রাই করি। এই যে 43 নাম্বার ফিগারে যে সার্কিটটা, সেটার আমরা একটা নোডগুলা খুঁজে বের করার চেষ্টা করি। তো প্রথমে দেখেন এই পয়েন্টটা চিন্তা করি, এই পয়েন্টটাকে নাম দেই 1। ঠিক আছে, এই যে প্রথম পয়েন্টটাকে নাম দিলাম 1। এরপরে দেখেন এখানে কোনো রেজিস্ট্যান্স আছে? নাই, তাহলে এটাও 1। এরপরে এখানে কোনো রেজিস্ট্যান্স আছে? নাই, তাহলে এটাও 1। এই পুরো লাইনটা আমার 1। আর আমরা কি জানি যে নোড যেখানে সেখানে আমরা ভোল্টেজের নাম দিব, তাহলে এটা যদি V1 হয় এখানেও V1, এখানেও V1। তো এই পুরো লাইনে যেহেতু ভোল্টেজ V1, দেখেন আপনার পরের ফিগারে ওরা পুরাটাকে একটা ব্লু কালারের হাইলাইট দিয়ে ওটার নাম দিছে V1। কারণ কি এই পয়েন্টেও V1, এই পয়েন্টেও V1, এই পয়েন্টেও V1, বা এই পুরো লাইন ধরে ভোল্টেজ আসলে V1, এই জন্য ওরা এভাবে করে লিখছে। আপনি যদি এভাবে 3টা করে লিখেন তাতেও কোনো সমস্যা নেই। ঠিক আছে, তাহলে প্রথম নোড গেল। এরপরে কি বলছি যে এলিমেন্ট পাইলেই নোড চেঞ্জ হয়ে যাবে। ঠিক আছে, তাহলে দেখেন আপনি এইখানে একটা রেজিস্ট্যান্স ভোল্টেজ পাচ্ছেন, তাহলে এটা আপনার একটা ডিফারেন্ট নোড। এবং এইটা কোন নোড দেখেন তো, এই যে নিচে একটা গ্রাউন্ড আছে না, তাহলে এই নোডটা কি আপনার গ্রাউন্ডের সাথে নোড, গ্রাউন্ডের সাথে নোডকে কি বলছিলাম 0 নাম দিবেন, তাহলে নিচেরটা 0। এখন দেখেন এই 0 এইখানেও কোনো রেজিস্ট্যান্স নাই, আবার এখানেও কোনো রেজিস্ট্যান্স নাই, তাহলে নিচের পুরো লাইনটাই কিন্তু 0। এবং ওইটাই দেখেন একটা ব্লু হাইলাইট দিয়ে নিচের পুরো লাইনটা কি লিখছে 0। ঠিক আছে, এই যে দুইটা নোড বের করছে, এটা কি বুঝতে কারো সমস্যা হয়েছে? সবাই বুঝতে পারছেন? জি ম্যাম, বুঝতে পারছি। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা নোড বের করছি, নোডে ভোল্টেজ দিছি, এখন আমরা কেসিএল অ্যাপ্লাই করব। তো দেখেন কেসিএল যখন ওরা অ্যাপ্লাই করছে নিচের ফিগারটাতে দেখেন ওরা কি করলো, ওরা হচ্ছে এই লাইনে একটা কারেন্ট, এই লাইনে একটা কারেন্ট, আর এই লাইনে একটা কারেন্ট, টোটাল 3টা কারেন্ট চিন্তা করছে। এখানে দেখেন লিখছে I1, এখানে লিখছে I2, আর এখানে আসলে আলাদা করে কেন লিখে নাই, কারণ এখানে দেখেন একটা কারেন্ট সোর্সই আছে। আপনি যদি এখানে I3 একটা কারেন্ট দিতেনও, সেই কারেন্টটা অবশ্যই এই যে I1, এখানে যে 1 অ্যাম্পিয়ার কারেন্ট আছে তার অপোজিট দিকে দিছেন আপনি I3, তাহলে I3 এর ভ্যালু অবশ্যই -1 হইতো না? দেখেন তো, কারণ এই লাইন দিয়ে তো একটা কারেন্ট অলরেডি যাচ্ছে উল্টা ডিরেকশনে 1, আপনি যদি জোর করে তার উল্টা ডিরেকশনে আরেকটা ভ্যারিয়েবল ধরেন তাহলে তার মান অবশ্যই -1 হইতে হবে, নাহলে তো আসলে এই ব্রাঞ্চের মধ্য দিয়ে অনেক মানে এই কারেন্ট যেটা আছে এটাকে তো আর আসলে আমি রিপ্রেজেন্ট করতে পারবো না অন্য কোনো ভাবে। ঠিক আছে, আপনি যদি এখানে জোর করে কোনো একটা কারেন্ট উল্টা দিকে লিখতে চান I3 লিখতে পারেন, কিন্তু সেটার ভ্যালু কিন্তু অবশ্যই -1 হবে, কারণ এই 1 অ্যাম্পিয়ার কারেন্টটা উল্টা দিকে যাচ্ছে। ম্যাম I3 কোনটা? I3 হচ্ছে, আমি যদি ধরে নেই যে এই লাইন দিয়ে একটা ভ্যারিয়েবল ধরে নিচ্ছি I3, আপনার বইয়ে এখানে দেখেন I1 লিখছে আর I2 লিখছে, সো সেই হিসেবে এই ব্রাঞ্চে একটা কারেন্ট যাওয়ার কথা I3। ঠিক আছে, জি। তো ওইটাই আমি চিন্তা করলাম যে I3 যদি আমি দিতামও সেটার ভ্যালু তো আমার কাছে দেওয়াই -1, কারণ 1 উল্টা দিকে যাচ্ছে, I3 যেদিকে ধরছে তার উল্টা দিকে অলরেডি 1 অ্যাম্পিয়ার একটা কারেন্ট যাইতেছে, তাহলে I3 নিশ্চয়ই -1 হবে। বুঝা গেছে? ঠিক আছে ম্যাম। জি ম্যাম। আমরা এই জন্য আর কি I3 টা লিখি নাই, আমার কষ্ট করে তো আর এই এক্সট্রা ঝামেলাটা নেওয়ার দরকার নাই, যেই ব্রাঞ্চে অলরেডি কারেন্ট সোর্স আছে ওই ব্রাঞ্চের কারেন্ট তো আমি জানি, এই জন্য আর এই লাইনে এখানে কিছুই লিখে নাই। এই কারেন্টটাকে যখন ইউজ করবে এই 1 অ্যাম্পিয়ার ধরেই এটাকে ইউজ করে ফেলবে, লাগবে হচ্ছে এই দুইটা কারেন্ট। ঠিক আছে,
এখন আমরা তো বলছি কি, আমরা বলছিলাম যে আমরা নোডে একটা করে ভোল্টেজ দিব, আবার আমি হিসাব করতেছি কারেন্ট। তাহলে আমরা আসলে যেই কাজটা করব, আমি ওমস লকে একটু অ্যারেঞ্জ করে লিখবো, যে আমরা ভি ইকুয়াল টু আই আর করতাম না, আমরা আই ইকুয়াল টু এবার লিখবো ভি বাই আর। তাহলে কি হবে, আমরা যে I1 জিনিসটা লিখছি এই I1 এর জায়গায় যদি ভি বাই আর করতে চাই সেটা কি হবে, চলেন আমরা একটু বোঝার চেষ্টা করি। ঠিক আছে, আমরা শুধুমাত্র এই I1 এর জন্য দেখতেছি। তাহলে এই পয়েন্টে আমার ভোল্টেজ হচ্ছে V1, রেজিস্ট্যান্স R1 এর ভ্যালুটা দেওয়া আছে, আর এটা ঠিক নিচে দেখেন তো এই পয়েন্টে আমার ভোল্টেজ একটা আছে না 24। তাহলে আমার I1 এর ভ্যালু কি হবে দেখেন তো, এই রেজিস্ট্যান্সের মধ্য দিয়ে যতটুকু ভোল্টেজ ডিভাইডেড বাই সেই রেজিস্ট্যান্স। এটাই তো আমার ওমস ল বলে, যে একটা রেজিস্ট্যান্সের মধ্য দিয়ে যতটুকু ভোল্টেজ সেটা উপরে আর রেজিস্ট্যান্সটার ভ্যালু নিচে। সো রেজিস্ট্যান্সের ভ্যালু 6, তাই আমি চোখ বন্ধ করে নিচে 6 দিয়ে দেই। আর এই রেজিস্ট্যান্সটার মধ্য দিয়ে কতটুকু ভোল্টেজ যাচ্ছে সেইটা আমি কিভাবে বুঝবো, দেখেন উপরের ভোল্টেজ মাইনাস নিচের ভোল্টেজ না, V1 মাইনাস 24 হবে না? কারণ একটা রেজিস্ট্যান্সের মধ্য দিয়ে কতটুকু ভোল্টেজ যাচ্ছে বা দুইটা পয়েন্টের মধ্য দিয়ে কতটুকু ভোল্টেজ যাচ্ছে, এটা যদি এ হয় আর এটা যদি বি হয়, তাহলে রেজিস্ট্যান্সের মধ্য দিয়ে ভোল্টেজটা হবে হচ্ছে ভি এ বি। ঠিক আছে, যে এই পাশের যে ভোল্টেজ মাইনাস এই পাশের ভোল্টেজ। তাহলে আমার উপরে ছিল দেখেন প্লাস মাইনাসটা এমন ভাবে লেখা হয় যে কারেন্টটা, ধরেন এটা যদি রেজিস্ট্যান্স হয়, কারেন্টটা যদি রেজিস্ট্যান্সের যেই মাথা দিয়ে আগে ঢুকে সেইটা হচ্ছে পজিটিভ মাথা, যেই মাথা দিয়ে কারেন্টটা বের হয়ে যায় সেটা নেগেটিভ। তা আমরা আই এর ডিরেকশন ধরছি এইভাবে, তাহলে আগে যেই পাশটা পাচ্ছি সেটাকে ধরতেছি পজিটিভ, তাই আমি এই পাশের যে ভোল্টেজ V1 সেটাকে লিখছি আগে। এরপরে এটার অন্য মাথায় যে ভোল্টেজটা, অর্থাৎ এই 24 ভোল্টেজের পজিটিভ মাথাটা, সেটাকে লিখছি পরে, এবং এটার একটা আর একটাকে বিয়োগ করতে হবে, দ্যাটস ওয়াই বিয়োগ করছি, আর নিচে রেজিস্ট্যান্সের ভ্যালু দিছি। ঠিক আছে, কি লিখলাম, আমরা প্রথমে হচ্ছে রেজিস্ট্যান্সের দুই পাশের ভোল্টেজটা দেখতেছি। ঠিক আছে, রেজিস্ট্যান্সের দুই পাশে, রেজিস্ট্যান্সের এই পাশের ভোল্টেজ হচ্ছে V1, রেজিস্ট্যান্সের ওই পাশের ভোল্টেজ হচ্ছে 24। সো আমি এই জন্য লিখছি V1 মাইনাস 24, আর রেজিস্ট্যান্সের নিজের ভ্যালু হচ্ছে 6। সো আমার কোন ফর্মুলাটা অ্যাপ্লাই করছি, ওমস এর এই ফর্মুলাটা, যে I ইকুয়াল টু V বাই R। তাহলে এইভাবে করে আমি I1 এর মান বের করছি। ম্যাম এটা কি? এটা ই হচ্ছে সাপ্লাই, ভোল্টেজ সাপ্লাই আর কি। ই বলতে বোঝায় ইলেকট্রোমোটিভ ফোর্স, তো ওটা আর ভোল্টেজ একই কথা, আসলে ভ্যালুটা ম্যাটার করে যে এখানে। ঠিক আছে, জি মিস। আচ্ছা তাহলে I1 এর এক্সপ্রেশনটা যে লিখছি এটা কি সবাই বুঝছি? জি মিস। আচ্ছা, তাহলে সিমিলারলি আমরা যদি I2 লিখতে চাই, চলেন I2টা লেখার ট্রাই করি। আচ্ছা, I2 এর ক্ষেত্রেও দেখেন আমার উপরের যে নোড, উপরের নোডের ভ্যালু কিন্তু সেই V1ই আছে। কারণ কি V1 কেন আছে, কারণ V1 তো কোথাও দিয়ে চেঞ্জ হয় নাই, এই লাইনেও এখানেও V1 ছিল, এখানেও V1, এখানেও V1, তাহলে I2 এর জন্য উপরে কিন্তু V1 ফিক্সড। আর রেজিস্ট্যান্সের নিচের ভোল্টেজটা দেখেন কত, 0 না? তাইলে আমার I2 এর জন্য হবে কি V1 মাইনাস 0, আর নিচে হবে রেজিস্ট্যান্সের ভ্যালু যেটা কিনা 12। ঠিক আছে, ম্যাম জিরোটা কি মানে ভোল্টেজ সাপ্লায়ার? না, জিরোটা আসলে গ্রাউন্ড, তো গ্রাউন্ড মানে 0 ভোল্ট। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে, তো রেজিস্ট্যান্সের উপরে হচ্ছে V1 আর নিচে হচ্ছে এই 0। ঠিক আছে, তাহলে দেখেন আমি যদি সবগুলো কারেন্টের এক্সপ্রেশন পেয়ে যাই, তাহলে এবার আমি কেসিএল অ্যাপ্লাই করি। তাহলে দেখেন আমি এই পয়েন্টে বা এই জাংশনে বা এই নোডে যেটাই বলেন, যদি কেসিএল অ্যাপ্লাই করি, এই নোড দিয়ে I1 কারেন্টটা বের হয়ে যাচ্ছে, I2 কারেন্টটা বের হয়ে যাচ্ছে, আর এই যে 1 অ্যাম্পিয়ার কারেন্ট এটা ঢুকতেছে, যেটা কিনা আমার টোটালি I দিয়ে লেখা। তাহলে আমার কেসিএল অ্যাপ্লাই কি, ইনকামিং কারেন্ট ইকুয়াল টু সামেশন অফ আউটগোয়িং কারেন্ট। ঠিক আছে, তাহলে ইনকামিং কারেন্ট ছিল দেখেন আমার I, আর আউটগোয়িং কারেন্ট ছিল কি I1, এটা ভুলে I2 লিখছি, একটা I1 হবে আর একটা I2, এটা I1 এটা I2। ঠিক আছে, কেসিএল অ্যাপ্লাই করছি। ঠিক আছে, যে আমার এই নোডটাতে বা এই পয়েন্টটাতে দুইটা কারেন্ট বের হচ্ছে আর একটা কারেন্ট ঢুকতেছে, সো ঢোকার কারেন্টটাকে এক সাইডে আর বের হওয়ার কারেন্টটাকে সামেশন আকারে অন্য সাইডে। ঠিক আছে, আর একটু আগেই আমি I1 আর I2 এর ভ্যালু লিখে ফেলছি।
সো আমি যদি পুরো জিনিসটা ওই i1 আর i2 এর যে এক্সপ্রেশন গুলা লিখছিলাম সেগুলো সহ বসাই, তাহলে দেখেন আমার এইটা আসতেছে। i1 ছিল v1 minus 24 divided by 6, এটা ছিল আমার i1, আর i2 ছিল আমার v1 minus 0 divided by 12। তো ওইটাই ওরা হচ্ছে এখানে এখনো ভ্যালু ছাড়াই লিখছে আর কি, যে i সমান সমান v1, 24 মানে e, তাই জন্য e লিখছে, আর নিচে r1 এর ভ্যালু 6 দিছিলাম, ওরা r1 লিখে দিচ্ছে। আবার এই পাশে v1 minus 0 মানে একটু বাদ, তাহলে শুধু v1, আর r2 টা 12 এর জায়গায় r2 লিখছে। জিরো লেখার দরকার নাই, এটা এমনি মানে বোঝা যায়। হ্যাঁ, ওটা এমনি বোঝা যায়। ঠিক আছে, সো এই যে আমি যে এক্সপ্রেশন দুটো বের করছিলাম সেটা ইনকর্পোরেট করে যে এটা লেখা হয়েছে, এটা সবাই বুঝছি না? জি মিস। এখন আমার এখানে দেখেন i এর ভ্যালু আমি জানি, e এর ভ্যালু জানি, r1 এর ভ্যালু জানি, r2 এর ভ্যালু জানি, জানি না খালি v1 এর ভ্যালু। তো আমার একটাই ইকুয়েশন আর একটাই আননোন, তো এটা তো একদম ইজিলি সলভ করে বের করা যাবে। সো ওরা এটাই করছে যে এই পাশে ফার্স্ট ওরা এরকম আলাদা করে দিছে যে এই এরকম ফ্র্যাকশনের উপরে বিয়োগ আছে, তো চাইলে এটাকে এভাবে ভেঙে লেখা যায়। তারপরে ওরা করছে v1 গুলাকে কমন নিয়ে v1 এর জিনিসটা একসাথে করছে, বাকি জিনিস অন্যদিকে, পরে ওই সবকিছুকে এক সাইডে পাঠাই দিয়ে v1 এর সাথে যেগুলো ছিল সেগুলো ক্যালকুলেট করে ভাগটাক করে সলভ করে v1 এর ভ্যালু বের করছে। ঠিক আছে, সো এটা কিন্তু একদমই সিম্পল একটা ক্যালকুলেশন। আপনি চাইলে এই যে ভ্যালুগুলো আগে বসাই করতে পারেন, তারপর গুণ করে, তারপর এলসিএম করে, যেভাবে আপনি সুবিধা মনে করেন। একটা ইকুয়েশন সলভিং আপনারা অলরেডি পারেন, সো ওইভাবে করে সলভ করলেই হয়ে যাবে। ঠিক আছে, তাহলে আমরা কি করলাম নোডাল অ্যানালিসিসে মেশের মতোই, মেশে আমরা যা করছিলাম নোডে আমরা মোরাললেস তাই করতেছি, খালি কারেন্টের জায়গায় ভোল্টেজ আর হচ্ছে কেভিএল এর জায়গায় কেসিএল। ঠিক আছে, তাহলে আমরা কি, হ্যাঁ বলেন। আচ্ছা ম্যাম, এখানে ডিরেকশনটা যেহেতু ভিন্ন ছিল সেক্ষেত্রে আই এর মান কি মাইনাস হওয়ার কথা ছিল না? না না, আমি তো ইনকামিং আর আউটগোয়িং দুই পাশে দিয়ে দিছি না, ইনকামিংটা এইদিকে দিছি আর আউটগোয়িং গুলো এইদিকে দিছি। তাহলে সামেশন মানে ফর্মুলাটা ছিল কেসিএল এর ফর্মুলা এরকম যে আই ইনকামিং ইকুয়াল টু আই আউটগোয়িং। বুঝতে পারছি? তো আমি ইনকামিংটাকে দিছি এইটা, তাইলে এটা এক পাশে প্লাস আকারে আছে, আর আউটগোয়িং গুলাকে দিছি এইটা, তাইলে এটা আরেক পাশে মাইনাস আকারে মানে প্লাস আকারে থাকবে। আপনি যদি সব সেম সাইডে নিয়ে যান তখন মাইনাস হবে। আমি তো দুই সাইডে রাখছি। বুঝতে পারছি? আমি যদি সবগুলাকে এক সাইডে নিতাম তখন আমি ইনকামিং গুলাকে প্লাস দিলে আউটগোয়িং গুলাকে মাইনাস দিতে হইতো, তারপর সবকিছু একসাথে করে ইকুয়াল টু 0 দেওয়া লাগতো। বাট আমি আগেই যেহেতু দুইটাকে দুই সাইডে নিয়ে গেছি, তো আমি দুইটাকেই প্লাস দিতে পারি, কারণ দুই সাইডে নিয়ে প্লাস দিলে মানে সেম সাইডে নিয়ে মাইনাস দিয়ে দেওয়া। বুঝে গেছে? জি ম্যাম। ওকে, তাহলে এটা যদি বুঝতে পারি আমরা একটু পরের এক্সাম্পলটাও দেখার চেষ্টা করি। আচ্ছা, এটা দেখার আগে আচ্ছা সবগুলোতেই আসলে কারেন্ট সোর্স দিয়ে দেওয়া, কারেন্ট সোর্স ছাড়া হইলে ভালো হইতো, কারেন্ট সোর্স ছাড়া হইলে একটু সুবিধা হইতো। কারেন্ট সোর্স বলতে ম্যাডাম মানে কোনটা? এই যে এগুলাকে বলে কারেন্ট সোর্স, মানে এগুলো হচ্ছে ডাইরেক্ট কারেন্ট সাপ্লাই দেয়। আচ্ছা আচ্ছা, এগুলো ছাড়াও একটা এক্সাম্পল দেখাইতে পারলে ভালো হতো। আচ্ছা আমি একটা বানাই দেই সলভ। একটু আগে যে তিনটা রেজিস্ট্যান্সের যে সার্কিট দেখছি ওইটাই দেখি, চলো। এরকম একটা সার্কিট দিই, এখানে একটা পাশে খালি সাপ্লাই আর বাকি সব রেজিস্ট্যান্স। এই রেজিস্ট্যান্সটার গুলোর সোজা ভ্যালু দেই, ধরেন একদম এক ডিজিটের ভ্যালু দেই, তাহলে সুবিধা হবে। ধরেন এটা 5, এটা 2, এটা 1 আর এটা 3। ঠিক আছে, আর এটা ধরেন 10। ঠিক আছে, তো এই সার্কিটটাতেও আমরা এভাবে নোড বোঝা শুরু করি ফার্স্টে। তো চলেন, আচ্ছা নিচে হচ্ছে গ্রাউন্ড আছে। ঠিক আছে, নিচে অলওয়েজই গ্রাউন্ড থাকে, এটা না ড্র থাকলে আপনি ধরে নিতে পারেন, কোনো সমস্যা নেই। আচ্ছা, তো আমার নোড চিন্তা করে প্রথমে আমার এটা 1 নাম্বার নোড, তারপরে ঘুরে আচ্ছা এটার নাম্বার যেহেতু মিলে যাবে এটাকে এ নাম দেই। ঠিক আছে, একই জিনিস এ। তারপর ঘুরে রেজিস্ট্যান্স পাইছি, সো এটা হয়ে গেছে আমার বি। তারপরে আবার এদিকে রেজিস্ট্যান্স পাইছি, এটা হয়ে গেছে আমার সি। তারপর আবার রেজিস্ট্যান্স পাইছি, এটা চেঞ্জ হয়ে যাবে, বাট আমি যেহেতু নিচের লাইনে চলে আসছি, সো এটাকে আমি 0 নাম দিতে পারি, আবার এটাকেও আমি 0 নাম দিতে পারি, এটাকেও আমি 0 নাম দিতে পারি। দেখেন তো নোট বুঝতে কারো সমস্যা হচ্ছে কিনা? আমি যেখানে রেজিস্ট্যান্স পাইছি চেঞ্জ করছি, যেখানে আমি রেজিস্ট্যান্স পাই নাই চেঞ্জ করি নাই। ঠিক আছে, 0 দিলেন যে, হ্যাঁ বলেন। মানে 0 দিলেন যে 0 কেন দিলেন?
ওই যে গ্রাউন্ডের যে নোডগুলো সেগুলোকে বাই ডিফল্ট 0 দিয়ে লেখা হয়। এটা কেন লেখা হয়? কারণ গ্রাউন্ডের ভোল্টেজ 0 না, তো আপনি 0 নোড দেখলেই বুঝে যাবেন যে ভোল্টেজ 0, ওই জন্য গ্রাউন্ড পাইলেই 0 দিয়ে দেয়। ঠিক আছে ম্যাম। যেহেতু আমি দেখছি যে এইখানে 0 মানে এই গ্রাউন্ড তো পুরাটাতেই আছে এবং কোথাও কোনো রেজিস্ট্যান্স নাই, তাহলে পুরাটা সেম নোড, এই জন্য পুরাটা কি 0 বলেছি। ঠিক আছে, এখন আমি কি নোড বলার পর প্রত্যেকটাকে আমি ভোল্টেজের নাম দিব, VA, VB, VC, আর এগুলো তো 0 ভোল্টই। ঠিক আছে, তাহলে আমি হচ্ছে প্রত্যেকটা নোডে এবার একটা করে KCL অ্যাপ্লাই করব। তো একটু আগে আমাদের যে সমস্যাটা হয়েছে, আমরা হচ্ছে ইনকামিং আউটগোয়িং কারেন্ট এভাবে ধরে ধরে করছি। তো আমি আপনাদেরকে একটা বুদ্ধি শিখাই দিই, আপনারা যখনই কোনো নোড ধরবেন আপনারা অলওয়েজ কারেন্টকে দুইটাকেই বাইরের দিকে ধরবেন ওই নোড থেকে। ঠিক আছে, তাহলে এই নোড থেকে এই কারেন্টটা এইদিকে, এই কারেন্টটা এইদিকে, এভাবে চিন্তা করলে কি আপনি এক সাইডে যোগ করে ফেলতে পারবেন। কারণ কি, তাহলে তো আর কোনো ইনকামিং কারেন্টই নাই, তাহলে আউটগোয়িং গুলোকে সবগুলোকে এক সাইডে যোগ করে অপোজিট সাইডে ইকুয়াল দিয়ে 0 দিয়ে ফেলতে পারবেন। বুঝে গেছে? একটা ডিরেকশন রাখাই ভালো। সো এখন দেখেন এদিকে কি আসলে কোনো আপনার লাগবে কি কারেন্ট, তাই না? কারেন্ট লাগবে, KCL করতে গেলে কারেন্ট লাগে। এদিকে তো আপনার আছেই একটা ভোল্টেজ, তাহলে এখানে কি আপনি আসলে কারেন্টের কোনো ইকুয়েশন এখানে আনতে পারবেন এটার জন্য? দেখেন আমার এখানে আছেই একটা ভোল্টেজ আর আমি হচ্ছে চাচ্ছি KCL করতে। তো KCL মানে কি কারেন্ট ল, তার মানে আমার প্রত্যেকটাকে কারেন্ট বানায় ফেলতে হবে। তো আমি ভোল্টেজকে কারেন্ট বানাইতে পারি V/R করে, কিন্তু এখানে তো কোনো রেজিস্ট্যান্স নাই, আছেই একটা ভোল্টেজ, তাহলে এটাকে কিন্তু আমি চাইলেও I বানাইতে পারবো না। তাহলে এখানে আমি যেটা করব সেটা হচ্ছে দেখেন এই ভোল্টেজের এই পাশটা আর এই নোডটা, এই পয়েন্টটা, এই দুইটা আসলে সেম পয়েন্ট না, এই মাঝখানে কি কোনো চেঞ্জ আছে? কোনো কিন্তু চেঞ্জ নাই। এই পয়েন্টে যা ভোল্টেজ থাকার কথা এই পয়েন্টেও তাই ভোল্টেজ থাকার কথা না? জি ম্যাম। তার মানে আমরা এই লাইন থেকে ডাইরেক্ট এটা বলতে পারি VA = 10। ঠিক আছে, এটা আমি কেন বললাম? কারণ আমি এদিকে আসলে কোনো রেজিস্ট্যান্স নাই যে তাকে আমি কারেন্ট বানাইতে পারবো। তাহলে আমি চোখ বন্ধ করে বলতে পারি আচ্ছা এইখানের যা ভোল্টেজ এখানেরও তাই ভোল্টেজ, তাই VA = 10। তাহলে যেহেতু আমার এই পয়েন্টের কাজ শেষ, VA আমি বের করেই ফেলছি, তাহলে এই পয়েন্ট নিয়ে তো আমার চিন্তা করে লাভ নাই, আমি পরের পয়েন্টে চলে যাইতে পারি। এই পয়েন্টের ভ্যালু তো আমার অলরেডি বের হয়ে গেছে। ঠিক আছে, তাহলে আমি পরের পয়েন্টে যাই। পরের পয়েন্ট দেখেন B পয়েন্ট, আমি বলছি কি পয়েন্ট থেকে অলওয়েজ বাইরের দিকে, তাহলে আমি আবার নতুন করে তিনটা কারেন্ট চিন্তা করি এই দিকে। ঠিক আছে, এখন প্রথমে যখন আমি এই পাশে একটা কারেন্ট চিন্তা করব, দেখেন তো এই কারেন্টটা যাই হোক সেটাকে কি আমি এটা লিখতে পারি কিনা VB - VA / 5। দেখেন তো এই পাশের কারেন্টটা, কারণ আমার কারেন্ট মানে কি ভোল্টেজের ডিফারেন্স বাই রেজিস্ট্যান্স। তো এই পাশের ভোল্টেজ, হ্যাঁ বলেন। -VA হয়েছে কারণ ওই যে V এর ডিরেকশন উল্টা দিকে ছিল এই জন্য না? হ্যাঁ, মানে আপনার হচ্ছে রেজিস্ট্যান্সটা এখানে, তাহলে রেজিস্ট্যান্সের এক মাথার ভোল্টেজ দিবেন আগে, তারপর মাইনাস দিয়ে রেজিস্ট্যান্সের অন্য মাথার ভোল্টেজ দিতে হয়। মানে এটা বুঝায় কি রেজিস্ট্যান্সের মধ্যে কতটুকু ভোল্টেজ ড্রপ হইলো, রেজিস্ট্যান্সের মধ্যে কতটুকু খরচ হইলো। তো রেজিস্ট্যান্সের এক মাথায় ছিল VB, রেজিস্ট্যান্স ক্রস করে যাওয়ার পর অন্য মাথায় আছে VA, তাহলে খরচ কতটুকু হয়েছে VB - VA। জি জি জি, বুঝে গেছে? আর রেজিস্ট্যান্সের নিজের ভ্যালু হচ্ছে 5। তাহলে এই যে আমি একটা কারেন্টের ডিরেকশন দিছি সেইটাকে এটা লেখা যায়। ঠিক আছে, তারপর এই দিকের কারেন্টটা চিন্তা করেন, এই যে 2 ওহমের ভিতর দিয়ে যে কারেন্টটা যাচ্ছে সেটাকে আপনি কি লিখতে পারেন দেখেন তো VB - 0 / 2 না? এই নিচের কারেন্টটা দেখেন তো। হ্যাঁ ম্যাম ঠিক আছে, কারণ উপরে আছে VB আর নিচে আছে 0 অপোজিট নোডে, আর মাঝখানে রেজিস্ট্যান্স হচ্ছে 2, তাহলে 2 এর মধ্যে দিয়ে ডিফারেন্স অফ ভোল্টেজ হবে VB - 0 আর নিচে যাবে 2 এর ভ্যালু, কারণ ভোল্টেজ বাই রেজিস্ট্যান্স করলেই আমি অ্যাকচুয়ালি কারেন্ট পাই। আর 3 নাম্বার কারেন্ট হচ্ছে এই দিকে, তাহলে এই দিকের কারেন্টটা হবে কি VB - VC -VC/1। এই তো, কারণ কি আমি আসলে B আছে এই পাশে, আমি তো মেইনলি কারেন্ট ধরতেছি এদিক থেকে এদিকে, তো আমি কি বলছি কারেন্ট যে দিক থেকে আগে ঢুকে, যেই পাশে আগে ঢুকে সেটা প্লাস আর যেই পাশ দিয়ে বের হয় সেটা মাইনাস, তাহলে প্লাসের দিকের ভোল্টেজটা আগে লিখতে হয়, এই জন্য VB। ঠিক আছে,
এই জন্যই আসলে ডিরেকশনটা একই রাখা ইম্পর্টেন্ট, কারণ আপনি যদি মনে করেন একটা ডিরেকশন আপনি একটু উল্টায় দিছিলেন, ঠিক আছে, তাহলে কিন্তু এই যে এই কারেন্টটা যদি উল্টায় দেন আপনার তখন কিন্তু আসলে কিন্তু 0 মাইনাস ভিবি। তো এটা বারবার হিসাব রাখাটা একটু টাফ না, যে আপনি কি ডিরেকশন দিচ্ছেন সেই ওয়াইজ যে চেঞ্জ হয়ে যাচ্ছে। এই জন্য আমার সাজেশন হচ্ছে আপনি যেই পয়েন্ট থেকে যেই হিসাবটা করবেন, ধরেন আপনি বি পয়েন্ট থেকে হিসাব করতেছেন, আপনি ওইটার থেকে সব কারেন্টকে বাইরের দিকে চিন্তা করেন, তাইলে আপনার এইসব ক্যালকুলেশনে অলওয়েজ ভিবিটাই আগে থাকবে সব সময়। এই যে দেখেন ভিবি গুলাই আগে আছে, ঠিক আছে, এটা হচ্ছে একটা ট্রিক আপনার ইজি করে করার জন্য, ঠিক আছে। তো এই নোট থেকে সবগুলাই আমি আউটগোয়িং কারেন্ট নিলাম, যেহেতু সব আউটগোয়িং কারেন্ট নিছি সবগুলোকেই আমি প্লাস করতে পারি, আর সব যখন নেওয়া শেষ তখন ইকুয়াল টু দিয়ে 0, কারণ আমার তো কোনো ইনকামিং কারেন্ট নাই, তাহলে ইনকামিং কারেন্টের পার্টে খালি 0 থাকবে। বোঝা গেছে? তাহলে বি নোডের যে ভোল্টেজের ইকুয়েশন সেটা হবে এই পুরো জিনিসটা, এইটা প্লাস এইটা ইকুয়াল টু 0। বোঝা গেছে? জিনিস বুঝতে পারছি, তিন দিকেরটা যোগ হইছে। কার কোনো কনফিউশন? হ্যাঁ, কার কোনো কনফিউশন আছে? ঠিক আছে, আমি যখন এটা নিব, দেখেন সি নোড, তাহলে সি নোড থেকে বাইরের দিকে এদিকে একটা কারেন্ট আর এদিকে একটা কারেন্ট, তাহলে প্রথম যেটা এই পাশের কারেন্ট সেটার ফর্মুলা কি হবে বলেন তো? বলেন ভিসি এর কথা বলছেন? হ্যাঁ, ভিসি থেকে আমি হচ্ছে এদিকে যাব, ভিসি মাইনাস ভিবি বাই 1। হ্যাঁ, ভিসি মাইনাস ভিবি বাই 1। গুড। আর হচ্ছে আর নিচেরটা কি তারপরটা হবে? হচ্ছে ভিসি মাইনাস 0 বাই 3। ইয়েস, তারপরটা হবে ভিসি মাইনাস 0 বাই 3। সবাই বুঝতে পারছেন? উনি যে বলতে পারছেন যে কিভাবে বলতে পারছেন, এইটা বুঝতে পারাটাই আসলে মানে দরকার, কারণ এটা যদি আপনি ঠিকমতো বুঝতে পারেন আপনি ইকুয়েশন ঠিকমতো লিখতে পারবেন, আর আপনি ইকুয়েশন ঠিকমতো লিখতে পারলে আপনি সলভ করতে পারবেন সেগুলা, আর তাইলে আপনার ম্যাথের কোনো ভুল হওয়ার কোনো চান্স নেই। ঠিক আছে, তাহলে আমরা কি পাইলাম? ভি এই সি পয়েন্ট থেকে দুইটা পাইলাম, এইদিকে একটা কারেন্ট যাচ্ছে যেটা ভিসি মাইনাস ভিবি বাই 1, আর এদিকে একটা কারেন্ট যাচ্ছে যেটা ভিসি মাইনাস 0 বাই 3। আর এই দুইটা কারেন্টই আছে, তো দুইটা কারেন্টই যোগ করবো আর পাশে ইকুয়াল দিয়ে 0 লিখবো। তাহলে আমরা VA থেকে পাইছিলাম VA ইকুয়াল টু 0, VB থেকে পাইছিলাম কি VB মাইনাস VA বাই 5, তারপরে হচ্ছে তার সাথে প্লাস আকারে পাইছিলাম VB মাইনাস 0, বা মাইনাস 0টা না লিখলেও হয়, আর এটা কত ছিল? এটা মনে হয় 2 ছিল, ডিভাইডেড বাই 2। আর একটা লিখছিলাম হচ্ছে VB মাইনাস VC ডিভাইডেড বাই ছিল 1, এই পুরোটা ইকুয়াল টু 0। তাইলে দেখেন আমরা কি কি ইকুয়েশন পাইলাম এখানে, আমরা তিনটা ইকুয়েশন পাইলাম এখান থেকে। এটা হচ্ছে আমার ইকুয়েশন নাম্বার 1, এটা আমার ইকুয়েশন নাম্বার 2, আর এটা ইকুয়েশন নাম্বার 3। সো দেখেন VA এর ভ্যালু আছে, VA কেন 0 লিখছি? VA তো আসলে 10 হবে, তাই না? কারণ এই যে VA আর এটা একই কথা, তাহলে 10 হবে VA এর ভ্যালু। তাহলে দেখেন VA আমি অলরেডি পেয়ে গেছি, আমার পাওয়া লাগবে কি VB আর VC। তো আমি হচ্ছে যত জায়গায় VA লিখছি ওই 10টা বসাই দিব, 10 বসাই দেওয়ার পরে আমি হচ্ছে VB আর VC এর দুইটা ইকুয়েশন পাবো, সেখানে আমি হচ্ছে সামহাউ এলিমিনেট করে সাবস্টিটিউট করে যেভাবে যা পারি সলভ করতে হবে। এই হচ্ছে আমার নোডাল অ্যানালিসিস। তাহলে দেখেন অলমোস্ট কিন্তু মেশের মতোই, জাস্ট মেশে আপনি লুপ দিয়ে করছেন, নোডালে আপনি করবেন নোড দিয়ে। মেশে আপনি করছেন KVL, নোডে আপনি করবেন KCL। মেশে আপনি বের করছিলেন কারেন্ট, নোডে আপনি বের করবেন ভোল্টেজ। এই তিনটাই হচ্ছে ফান্ডামেন্টাল ডিফারেন্স। নোডে তো কেভিএল হয় না? না, নোডে আসলে কেভিএল তো আর এই পয়েন্টে জাংশন পয়েন্টে তো কারেন্ট, আর কেভিএল হচ্ছে লুপের জন্য। আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, তাহলে আমরা হচ্ছে আরেকটা ধরেন ওদের এক্সাম্পল দেখি, তারপরে আমরা হচ্ছে পরের টপিকে যাব, যেটা কিনা হচ্ছে সুপার নোড। আমরা মনে আছে সুপার মেশ পড়ছিলাম, সেরকম একটা আছে সুপার নোড। সুপার নোডের আগে একটা এক্সাম্পল দেখি। আচ্ছা, এই এক্সাম্পলটা মনে হয় আমরা দেখে ফেলছি, এটা দেখি চলেন। আচ্ছা, সো এইটা হচ্ছে ফার্স্টে আমার এইটা সার্কিট, ঠিক আছে। আপনি চাইলে যে দেখেন দুইটা আলাদা আলাদা ভাবে গ্রাউন্ড দেওয়া, তো আপনি এটাকে চাইলে এক লাইন চিন্তা করতে পারেন, কারণ কি আমরা সার্কিট আসলে বন্ধ অবস্থায় দেখে অভ্যস্ত, বাট এটাও আসলে একটা বন্ধ সার্কিটই, কারণ দুইটা একই গ্রাউন্ডের সাথে কানেক্টেড। ঠিক আছে, সো আমরা শুরু করি। ধরেন এই পাশেরটাকে আমি নাম দিলাম A,
এটা যদি এ হয়, এখানে তো কোনো রেজিস্ট্যান্স নাই, তাহলে এটাও আমার এ। ঠিক আছে, তারপর এদিকে আছে রেজিস্ট্যান্স একটা, এই উপরে একটা রেজিস্ট্যান্স আছে, সো আসলে এটা হয়ে যাবে আমার বি। এটা যদি বি হয় এটাও আমার বি, আর এখানে রেজিস্ট্যান্স আছে আর এখানে গ্রাউন্ড, তাহলে এটা 0, আবার এখানে নিচে গিয়ে গ্রাউন্ড, সো এটাও 0। তাহলে দেখেন তো নোড লেখা নিয়ে কারো কোনো সমস্যা আছে নাকি? আচ্ছা, তারপর আমি ভোল্টেজের নাম দিই, এটা হচ্ছে ভিএ, এটা হচ্ছে ভিবি। ম্যাম আপনার প্রেজেন্টিং হচ্ছে মানে আচ্ছা এখন হ্যাঁ ঠিক আছে, এখন ঠিক আছে। আচ্ছা আচ্ছা, নোড লেখাটা তাহলে আপনারা দেখতে পারছিলেন? আচ্ছা দাও আরেকবার বলি, দেখেন এটা এ, এটা এ মানে পাশেরটাও এ, এরপর রেজিস্ট্যান্স আছে, সো এটা হয়ে যাবে বি, এটা বি মানে পাশেরটাও বি, আর এখানে রেজিস্ট্যান্স আছে, সো নোড চেঞ্জ হয়ে যাবে, আর নিচে আছে 0 মানে গ্রাউন্ড, সো এগুলো পুরোটা লাইনই 0। ঠিক আছে, তারপর আমি এ পয়েন্টে ভোল্টেজ দিছি ভিএ, বি পয়েন্টে ভোল্টেজ দিছি ভিবি, আর নিচে তো হচ্ছে 0। ঠিক আছে, তাহলে আমার স্পেসিফিক্যালি 3টা নোড আছে, একটা এ নোড, একটা বি নোড, আর একটা 0 নোড। তাহলে আমার এই ভিবি একবার, ভিএ একবার, আর এই 0, এই 3টা দিয়ে জাস্ট ভোল্টেজ দিয়ে হিসাব টিসাব করলেই হবে। তা আমি ফার্স্টে আমি এ নোড দিয়ে চিন্তা করি। ঠিক আছে, দেখেন আমি যখন এ নোড দিয়ে চিন্তা করবো, আমার প্রথম দরকার হচ্ছে কয় দিকে কারেন্ট যাচ্ছে। সো এই পুরো লাইনটাই হচ্ছে আমার এ নোড, তাহলে 2টা কারেন্ট যাবে, একটা হচ্ছে এই দিক দিয়ে বাইরের দিকে যাবে, আর একটা এদিক দিয়ে বাইরের দিকে যাবে। দেখেন তো তাই হচ্ছে না? এ নোডের ভিতর তো আর ব্রাঞ্চ নাই, এই রেজিস্ট্যান্সের মধ্য দিয়ে একটা যাবে, এদিকে যাবে, আর ও আচ্ছা আরেকটা আছে, তো এ থেকে বি এর মধ্যে এই যে আরেকটা আছে, আরেকটা হচ্ছে এদিক দিয়ে যাবে, 3টা আছে। ঠিক আছে, আবার বি এর মধ্য দিয়ে যখন চিন্তা করবো সেম ভাবে 3টা পাবো, এদিক দিয়ে একটা পাবো, এইদিকে উল্টা দিকে একটা পাবো, আর এদিকে উল্টা দিকে একটা পাবো। কেন উল্টা ভাবে ধরতেছি? কারণ আমি বলছিলাম কি সবাইকে আমি বাইরের দিকে ধরবো নোড থেকে, তো আগে বি এরটা পরে করি, এ এরটা আগে শেষ করি। তো দেখেন এ পয়েন্টে আমি 3 দিকে 3টা ডিরেকশন পাচ্ছি, এই লাইন বরাবর একটা ডিরেকশন, এই উপরেরটা বরাবর একটা ডিরেকশন, আর এই নিচেরটা বরাবর একটা ডিরেকশন। তো আমি যদি সবগুলাকে লিখি, প্রথমে হচ্ছে আমি নিচের ডিরেকশনটা চিন্তা করি, তো নিচেরটাতে কি আমার কারেন্টের ফর্মুলা লিখতে হবে, বাট ভোল্টেজ দিয়ে। সো ভোল্টেজ আছে উপরে ভিএ, আর নিচে দেখেন 0-র আগেই কিন্তু এই 64টা আছে, তাহলে আপনার রেজিস্ট্যান্সের এই পয়েন্টে আছে ভিএ, আর নিচের মাথায় কিন্তু আসলে 0 নাই, কি আছে 64 আছে না? তাহলে আপনার কিন্তু লিখতে হবে কি ভিএ মাইনাস 64 ডিভাইডেড বাই এটার ভ্যালু হচ্ছে 8। দেখেন তো এই যে নিচের যে কারেন্টটা লিখছিলাম সেটার ফর্মুলা ঠিক লিখছি কিনা আমি? ঠিক আছে, বুঝতে পারছি? আচ্ছা, তারপরে কি এ থেকে এবার বি এর মাঝখানে যে সেকেন্ড কারেন্ট, এটা যেটা ধরছিলাম, এটা দেখি এবার, তাহলে এটা কি হবে বলেন তো? আগে হবে ভিএ, তারপরে মাইনাস দিয়ে এটার পরে ওই মাথায় কি ভোল্টেজ আছে ভিবি না, তাহলে এই পাশে হবে ভিবি, আর নিচে কি হবে? নিচে রেজিস্ট্যান্সের ভ্যালু 4। ঠিক আছে, তো 2টা কারেন্ট শেষ, আর 3 নাম্বার কারেন্ট দেখেন এদিকে, এদিকে তো ডিরেক্টলি কারেন্ট দেওয়াই আছে 2, তাহলে +2, তাই না? তাহলে ইকুয়াল টু 0। কি বোঝা গেছে নোড 1 এর বা নোড এ এর যে ভোল্টেজটা আমি লিখছি সবগুলার 3টা যে কারেন্টের মিলায়? ওকে, তাহলে এবার আমি নোড বি তে যাই। নোড বি তে দেখেন এখানে নিচে এইদিকে একটা কারেন্ট, এটার জন্য আমি এই পাশে একটা কারেন্ট ধরবো, আর এটার জন্য আমি এই পাশে একটা কারেন্ট ধরবো। সো আমার প্রথম কারেন্টটা যখন লিখবো নিচের দিকের যে কারেন্টটা, এই নিচের দিকে, সেটার জন্য আমার কি হবে ভিবি। এবার দেখেন আগেরটাতে একটা ভোল্টেজ সোর্স ছিল, বাট এবার তো কিছু নাই, এবার তো ডিরেক্ট গ্রাউন্ডে কানেক্টেড, তাহলে এটা ভিবি মাইনাস 0 হবে। রেজিস্ট্যান্সের এই মাথায় ভোল্টেজ ভিবি, আর এই মাথায় ভোল্টেজ 0, আর নিচে হবে রেজিস্ট্যান্সের ভ্যালু 10, তারপরে প্লাস হবে, আচ্ছা 10, তারপরে প্লাস হবে ধরেন এই উপরের কারেন্টটা দেখেন, এই উপরের কারেন্টটার জন্য আমার আগে ভোল্টেজ বসবে ভিবি, তারপর ওই পাশে আছে ভোল্টেজ ভিএ, সো মাইনাস হবে ভিএ, আর নিচে যাবে কি? নিচে যাবে আমার রেজিস্ট্যান্সের ভ্যালু 4। ঠিক আছে, আর এরপরে দেখেন আপনি 3 নাম্বার কারেন্টের ডিরেকশন ধরছেন এইটা, বাট অ্যাকচুয়াল কারেন্টের ডিরেকশন তার অপোজিটে আছে, তাহলে কি আপনি +2 লিখবেন না -2 লিখবেন? -2 লিখবো। -2, কারণ আমি ধরতেছি এদিকে, বাট অ্যাকচুয়ালটা যাচ্ছে এদিকে, সো আমি লিখবো -2, তারপর ইকুয়াল টু 0। তাহলে আমার এইটা হচ্ছে একটা আমার ইকুয়েশন নাম্বার 1,
এটা আর এই আরেকটা যেটা লিখছি এটা আমার ইকুয়েশন নাম্বার 2। এখন আমার ভ্যারিয়েবল কি কি আছে শুধু ভিবি আর ভিএ, তাহলে দুইটা ভ্যারিয়েবল দুইটা ইকুয়েশন একদম ইজিলি সলভ করা যাবে। তা আপনি দেখবেন ওরাও ঘুরে ফিরে ওই একই ইকুয়েশন লিখছে যে V1, আচ্ছা ওরা একটু একসাথে করে লিখছে আর কি, ওদের সাথে আপনার সলিউশন প্রসিডিওরটা হয়তো মিলবে না, বাট আপনি দেখবেন যে শেষ পর্যন্ত ক্যালকুলেট করলে VA আর VB ওদের যা যা আসছে আপনার এক্স্যাক্টলি তাই আসবে আপনি যদি এই দুইটাকে আলাদাভাবে সলভ করেন। তো এরকম আমাদের নরমালি যখন মেশ করছিলাম বা কেভিএল তখন আমার সুবিধা ছিল কি গুণ আকারে আসতো, আর এখানে তো ভাগ আকারে আসে, তো এখানে আসলে ভগ্নাংশ বা ফ্র্যাকশন হয়ে যায়। সো ফ্র্যাকশন দূর করার জন্য ইজিয়েস্ট হচ্ছে আপনি যে ফ্র্যাকশনের নিচে যেগুলো আছে না এগুলার লসাগু বা এলসিএম দিয়ে পুরোটাকে গুণ করে দিবেন, তাহলে নিচের গুলা চলে যায়। যেমন 8 আর 4 এর এলসিএম হবে হচ্ছে 24, করে দেখবেন লসাগু করলে 24 হয়। লসাগু কিভাবে বুঝবো? বড়টাকে মাল্টিপল করতে থাকবো, যেমন 8, আচ্ছা 8 আর 4 এর তো 24 হয় না, 8 আর 4 এর তো 8ই হয়, তাহলে 8 এর মধ্যে 8 নিজেও যায় 4ও যায়, তাহলে আপনি পুরা ইকুয়েশনটাকে যদি 8 দিয়ে গুণ করে ফেলেন তাহলে দেখবেন নিচের সব চলে যাবে। তাহলে তখন আপনার ইকুয়েশনটা হবে হচ্ছে VA - 64, তারপর 8 দিয়ে গুণ করে মানে হচ্ছে 4 এর জন্য এখানে একটা 2 আসবে, তাহলে 2 তারপর VA - VB, আর এখানে আপনার 2 এর সাথে ডাইরেক্ট 8 গুণ হবে মানে 16 ইকুয়াল টু 0 এর সাথে 8 গুণ মানে 0ই। তাহলে দেখেন এখন কিন্তু আপনার এই ইকুয়েশনের মধ্যে কোথাও কোনো ভগ্নাংশ টাইপের কিছু নাই, তাহলে এখন আপনার জন্য সলভ করা ইজিয়ার হবে না? সিমিলারলি পাশেরটা তো দেখেন আছে, নিচে একটাতে আছে 10 একটাতে আছে 4, এই দুইটার এলসিএম হবে হচ্ছে 20। সো আপনি পুরো ইকুয়েশনটাকে 20 দিয়ে গুণ করে দিলে এটাও চলে যাবে এটাও চলে যাবে, সব উপরে চলে আসবে গুণাকারে, তখন আপনার ক্যালকুলেট করতে সুবিধা হবে। ঠিক আছে, সেইভাবে করে আর কি এগুলো ইকুয়েশন আপনারা নিজেরাই সলভ করবেন, আর বাসায় যখন এই ম্যাথগুলো প্র্যাকটিস করবেন তখন দেখবেন অনেক ইজি হয়ে যাবে। আপনারা জাস্ট মেইনলি ইকুয়েশন লেখাটা প্র্যাকটিস করেন, ইকুয়েশন লিখতে পারলে সলিউশন আপনারা কিছু না পারলে ক্যালকুলেটরে বসায়ও করতে পারবেন, ওটা নিয়ে খুব একটা সমস্যা নেই। ঠিক আছে, এই যে যেমন এই যে এক্সাম্পল আপনি এটা একটা প্র্যাকটিস করতে পারেন, এখানে একটা নোড হবে এখানে একটা নোড হবে আর এইদিকে তো গ্রাউন্ডই থাকবে, আর এই যে এই কারেন্ট গুলো তো অলরেডি আছে, সো আপনি এদিকে যখন একটা কারেন্ট লিখবেন এদিকে একটা কারেন্ট লিখবেন এদিকে একটা, তো এই কারেন্টের জন্য কিন্তু ভ্যালু দেওয়াই আছে, জাস্ট আপনার -4 ধরতে হবে। আবার এই পয়েন্টের জন্য এদিকে একটা কারেন্ট ধরবেন এদিকে একটা আর এদিকে একটা, এই পাশের কারেন্টের ভ্যালু কিন্তু দেওয়াই আছে, সো আপনি এটাকে 2 ধরবেন। তো এইভাবে করে আপনি হচ্ছে দুইটা ইকুয়েশন আসবে, একটা হচ্ছে এই পয়েন্টের V1 এর জন্য একটা হচ্ছে এখানকার V2 এর জন্য, সো সলভ করবেন বের হয়ে যাবে। এটা আপনারা একটু বাসায় প্র্যাকটিস করবেন নিজেরা, एग्जांपल 21 যেটা এটা। ঠিক আছে, আর এই নোড আর মেশ দুইটা জিনিসের উপরে আমি টোটাল হচ্ছে একটা অ্যাসাইনমেন্ট দিয়ে দিই নাকি আলাদা আলাদা করতে চান? টোটাল একটা দিই, আমি মেশের হয়তো একটা ম্যাথ আর নোডের একটা ম্যাথ এরকম আমি নিজের মতো করে দিয়ে দিব, আর হচ্ছে ইয়ার ভ্যালুগুলো হচ্ছে আমি দিব আপনাদের যে আইডি নাম্বার আছে না, আর কোনোটার ভ্যালু তো আমি আপনাদের আইডি নাম্বার ওয়াইজ দিব, তাহলে আপনাদের প্রত্যেকের হচ্ছে ম্যাথগুলো ইউনিক হয়ে যাবে। ওভাবে করে আপনাদের হচ্ছে জাস্ট অ্যাসাইনমেন্ট জমা দিলেই হবে। ঠিক আছে, বিএলসির সমস্যা আসলে ইয়াতে আপনাদের কাউকে মনে হয় যাইতে হবে, আমি হচ্ছে ওই দিন গিয়ে কথা বলছি, আমাকে বলে কি স্টুডেন্টদের আসতে হবে। এখন আমি আপনাদেরকে কেন দিয়ে দেখি নাই আপনারা এনরোল করতে পারতেছেন কিনা, আগে আপনাদেরকে দিয়ে দেখি, আপনারা যদি এনরোল করতে পারেন তাহলে তো কোনো সমস্যাই নেই, আর যদি না পারেন আপনাদের মধ্য থেকে দুইজনকে গিয়ে আর কি যে প্রবলেমটা ফিক্স করে আসতে হবে হয়তো। আচ্ছা আমি আগে রেডি করে দিয়ে নেই আপনাদেরকে, ঠিক আছে, আমি এই উইকের মধ্যে রেডি করে দিয়ে দেওয়ার চেষ্টা করব, না করতে পারলে সেই ক্ষেত্রে যায়, আর করতে পারলে তো সমস্যা নেই। এই আপনাদের তো হচ্ছে মিড টার্মে যে রুটিন দিছে সেই রুটিনের মধ্যে তো আর এই সাবজেক্ট নাই সম্ভবত, মানে আমি দেখছি যে আপনাদের যে কয়টা সাবজেক্ট আছে এবার সেই কয়টাই শুধু ডেট, তো তাহলে তো এই এক্সামটা আমি কোনো স্লট দেখতেছি না। হ্যাঁ এটা হয়তো করতে হবে, হয়তো আপনাদের পুরা ক্লাস আওয়ারের পরে নিতে হবে, সেটাও করা লাগতে পারে, এটা হচ্ছে কারণ নাইলে তো আবার কারো না কারো থেকেই যাবে ওভারল্যাপ, তো এটা আমি একটু দেখবো না, কথা বলে ডিপার্টমেন্টে। আচ্ছা এমনিতে আপনারা আমাকে একটু জানায়েন যে আপনাদের স্লট খালি আপনাদের এক্সামের জন্যই কিনা।
ম্যাম রিটেক কোর্সের কোনো স্লট থাকে না আসলে। হ্যাঁ, আমারও তাই মনে হয়েছে, কোনো স্লট নাই। তো সেই ক্ষেত্রে তো আমাদেরই নিজেদেরই মানে এটাকে স্কেডিউল করে নিতে হবে। ঠিক আছে, আমি আপনাদের ডিপার্টমেন্টে কথা বলে জানাই দিব না। আচ্ছা, তাহলে এই যে এইসব এক্সাম্পল আপনারা প্র্যাকটিস করেন, তাইলেই আপনারা আশা করি পারবেন। আর আচ্ছা, এইটা আমরা একটু দেখি। এখানে আমাদের ওই সুপার নোড কনসেপ্টটা আছে, ঠিক আছে? সুপার মেশে আমরা কি দেখছিলাম, যে মনে করেন এই যে এরকম একটা লুপের মতো আছে, এই লুপের মধ্যে কোথাও যদি কোনো কারেন্ট সোর্স থাকে তাহলেই সেটাকে আমরা সুপার মেশ বলতাম। কেন আমরা এটাকে সুপার মেশ বলতাম? কারণ আমরা মেশের মধ্যে তো কেভিএল করি। তো যখনই আমার এরকম কারেন্ট সোর্স আছে তখন তার আমি ভোল্টেজ সেটাকে কোনোভাবেই বানাইতে পারি না। তো এই জন্য লুপের মধ্যে কারেন্ট সোর্স আসলে সেটাকে আমি নর্মালি হ্যান্ডেল করতে পারি না। আমি কিভাবে হ্যান্ডেল করতাম? আমি ওই নোডটাকে বা ওই লুপটাকে অ্যাভয়েড করে, ওই কারেন্ট সোর্সের পার্টটাকে অ্যাভয়েড করে আমি পুরাটা লিখতাম। সো এই নোডেরও সুপার নোড ব্যাপারটা অলমোস্ট সেম। যে আপনি দেখেন এইখানে একটা ভোল্টেজ আছে, ঠিক আছে? এই পাশের নোডটা হচ্ছে 1 আর এই পাশের নোডটা হচ্ছে 2। এই 1 আর 2 এর মধ্যে একটা ভোল্টেজ আছে। তা আপনি তো এখানে কেসিএল অ্যাপ্লাই করতে গেলে প্যারায় পড়ে যাবেন। কেসিএল মানে তো কেসিএল, কারেন্টস ল। তো আমি তো সেখানে ডিরেক্ট ভোল্টেজ অ্যাপ্লাই করতে পারি না, আমাকে তো ভোল্টেজ বাই রেজিস্ট্যান্স করতে হয়। কিন্তু এখানে তো কোনো রেজিস্ট্যান্স নাই, তাহলে এই 1 আর 2 নোডের মধ্যে আমি যখন ইকুয়েশন অ্যাপ্লাই করতে যাব তখন তো আমি এই ভোল্টেজ সোর্সটার জন্য ঝামেলায় পড়ে যাব। এই জন্য আমি যেটা করব সেটা হচ্ছে আমি ওকে ইগনোর করব। ওকে ইগনোর করে আমি এই নোডের এই পাশে হচ্ছে, এই পাশে একটা কারেন্ট হবে, এই পাশে একটা কারেন্ট হবে, আবার এই নোডের এই পাশে একটা কারেন্ট হবে, এই পাশে একটা কারেন্ট হবে। এই চারটা কারেন্টকে আমি একটা সিঙ্গেল ইকুয়েশনে বসাবো, ঠিক আছে? এই মাঝখানেরটাকে ইগনোর করে আমি বড় একটা নোড চিন্তা করব, যে এই পাশের একটা কারেন্ট, এই পাশের একটা কারেন্ট, এই পাশের একটা কারেন্ট আর এই পাশের একটা কারেন্ট। এই চারটা কারেন্ট মিলে আমি একটা ইকুয়েশন চিন্তা করব, ঠিক আছে? তো আমি হচ্ছে চিন্তা করি, তাহলে প্রত্যেকটা কারেন্ট আমি বোঝার চেষ্টা করি। আচ্ছা, এটা যদি 1 হয় এটাও 1, এটা যদি 2 হয় এটাও 2। তো আমার হচ্ছে কয়টা কারেন্ট, এই পাশের যে কারেন্টটা সেই কারেন্টটা আসলে আমার কি হবে? আচ্ছা, এখানে কিন্তু একটা ইস্যু আছে। ইস্যু হচ্ছে এদিক দিয়ে একটা কারেন্ট আসতেছে, এদিক দিয়ে একটা কারেন্ট আসতেছে। 1 নোডের আরো একটা মাথা আছে এদিকে, 2 নোডের আরো একটা মাথা আছে এদিকে। এই দুটো কিন্তু ভুলে গেলে হবে না, কারণ হচ্ছে দেখেন এই 1 নোড দেখে মনে হচ্ছে এখানে একটা আর এখানে একটা, শেষ। বাট 1 এটাও কিন্তু 1 পয়েন্ট। এই দুটো পয়েন্ট কিন্তু বেসিক্যালি সেম, কারণ দেখেন মাঝখানে কিন্তু কোনো রেজিস্ট্যান্স নাই। তাহলে 1 পয়েন্টের এদিক দিয়ে একটা যাচ্ছে, 1 পয়েন্টের এই উপর দিয়ে একটা যাচ্ছে, আর 1 পয়েন্টের এই নিচে দিয়ে একটা যাচ্ছে। সেম ভাবে 2 পয়েন্টের জন্য আপনি খেয়াল করেন, 2 পয়েন্টের এখানে একটা যাচ্ছে, 2 পয়েন্টের এই লাইন থেকে এখানে একটা যাচ্ছে, আর 2 পয়েন্টের এই উপর দিয়ে এখানে একটা যাচ্ছে, ঠিক আছে? সেইটা একটু ডিফিকাল্ট। আপনারা করবেন কি, এই জন্য পয়েন্টগুলা সবগুলো পয়েন্টে আপনারা পয়েন্টের নাম দিবেন, তাইলে আপনারা বুঝতে পারবেন। যেমন ওরা করে কি পুরা লাইন ধরে একটা করে নাম দিয়ে দেয়, সেটা করলে অনেক সময় বুঝতে সমস্যা হয়। আপনি এই জন্য এখানেও নাম দিবেন 1, এখানেও নাম দিবেন 1, তারপর এখানে নাম দিবেন 2, এখানেও নাম দিবেন 2। তাইলে এটাও V1, এটাও V1, এটাও V2, এটাও V2। এবার আপনারা ইকুয়েশন লিখতে গেলে বুঝবেন যে আচ্ছা, এটা এই দিক দিয়ে একটা আছে, এই উপর দিয়ে একটা আছে, আবার এই নিচ দিয়ে একটা আছে। সেম ভাবে এটা নিচ দিয়ে একটা আছে, এই দিক দিয়ে এই নিচ দিয়ে একটা আছে, আর এই উপর দিয়ে একটা আছে, ঠিক আছে? এভাবে পয়েন্ট ধরে ধরে করলে ভালো, ঠিক আছে? তাহলে আমরা নোড 1 এর ইকুয়েশন লেখার চেষ্টা করি। ধরেন এই V1 থেকে ফার্স্টে হচ্ছে এই নিচের দিকে, তো এই নিচের দিকে তো কারেন্ট হচ্ছে 6, আমি উল্টা দিকে ধরছি তাই লিখবো -6, ঠিক আছে? কারণ আমি নিচের দিকে ধরছিলাম। তারপরে এই উপরের দিকের পয়েন্টটা চিন্তা করে দেখেন, উপরের দিকে ঘুরে এই রেজিস্ট্যান্স ধরে এদিকে গেছে, তাহলে সামনে পাচ্ছি আমি কি V1, আর ওই পাশে যখন ঘুরে চলে যাবে তখন আমি পাচ্ছি কি V2। তাহলে রেজিস্ট্যান্সের এক মাথায় ভোল্টেজ হচ্ছে V1, এক মাথায় ভোল্টেজ হচ্ছে V2। সো V1 মাইনাস V2, আর রেজিস্ট্যান্সের ভ্যালু হচ্ছে 10। তাহলে এটাও ডান, এটাও ডান। এবার জাস্ট এই নিচের দিকে আছে, তো এইখানে তো গ্রাউন্ড, তাহলে রেজিস্ট্যান্সের এই মাথায় V1 আর এই মাথায় হচ্ছে গ্রাউন্ড বা 0। তাহলে কি V1 ডিভাইডেড বাই রেজিস্ট্যান্সের ভ্যালু হচ্ছে 4, ঠিক আছে? তাহলে এই যে তিনটার কথা বলছি, যে এদিকে একটা গেল, তারপর হচ্ছে এদিকে একটা গেল, আর উপরে একটা গেল, আমি তিনটাই লিখে ফেলছি না? কিন্তু সুপার নোড থাকলে কি আপনি এই তিনটাই লিখে ইকুয়াল টু 0 দিতে পারবেন না, বরং আপনাকে করতে হবে কি এই তিনটা লিখার পরে এই পার্টটুকুকে ইগনোর করে আবার ডান পাশের গুলাও লিখে ফেলতে হবে, পুরাটা একই ইকুয়েশনে লিখতে হবে।
ঠিক আছে। সো ডান পাশে আপনার কি আছে দেখেন, এই 2 নাম্বারের জন্য এদিকের একটা লাইন আছে। সো এই লাইনটার জন্য ইকুয়েশন হবে হচ্ছে আপনার v2/2 প্লাস, তারপর এখানে নিচে আছে, আপনি নিচেই ধরছেন, এই ভ্যালুটা ছিল 4, সো আপনি লিখবেন +4, আবার প্লাস দিবেন। এবার এই উপরেরটা ধরবেন, এই উপরেরটা হচ্ছে আপনার v2 - v1/10। ঠিক আছে, তাহলে এই যে এই পাশের নোডের যে তিনটা ছিল, এদিকে একটা, এদিকে একটা, আর উপরে একটা, এই তিনটাও লিখে ফেলছি। তাহলে আমি সুপার নোডের বামের সবগুলো লিখে ফেলছি, সুপার নোডের ডানের সবগুলো লিখে ফেলছি। সব লিখে ফেলার কারণে আমি এখানে =0 দিব। ঠিক আছে। সো সুপার নোড থাকলে আমার অসুবিধা কি, আমি আগে যেমন আলাদা আলাদা দুইটা ইকুয়েশন বানাই ফেলছিলাম, এবার যেহেতু আমার একটা নোড কমন হয়ে গেছে, এই জন্য আমি এই কমন নোডটাকে বাদ দিয়ে মনে করবো এই পাশের আর এই পাশের পুরাটা মিলে একটা নোড হয়েছে, এই জন্য আমার পুরাটা ইকুয়েশন একসাথে লেখা লাগছে। ঠিক আছে, এটা বুঝছি সবাই? জি ম্যাম। আচ্ছা, আরেকবার জাস্ট শর্ট করে বলি যে মাঝখানে একটা ভোল্টেজ সোর্স আছে, আর আমি দেখলাম এটাও 1, এটাও 1, আবার এটাও 2, এটাও 2। সো আসলে এই ভোল্টেজ সোর্সের এই পাশে কয়টা কারেন্ট আছে? এদিকে একটা কারেন্ট যাবে, এই নিচে একটা কারেন্ট যাবে, আর এই উপরে একটা কারেন্ট যাবে, আবার এ পাশে গিয়ে এই নিচে যাবে, এই নিচে যাবে, আর এই উপরে যাবে। সো এই টোটাল 6টা কারেন্ট মিলে আমার একটা ইকুয়েশন হয়েছে। ঠিক আছে, এখন সমস্যা হচ্ছে আমার ইকুয়েশন তো হয়েছে একটা, কিন্তু আমার ভ্যারিয়েবল তো 2টা। তাহলে আমার নিশ্চয়ই আরেকটা ইকুয়েশন বানানো লাগবে। তাহলে আমি যাকে এতক্ষণ অ্যাভয়েড করছি তাকে দিয়েই আমার আরেকটা ইকুয়েশন বানাইতে হবে। সেটা আমি কিভাবে করব? সেটা খুবই সোজা। সেটা হচ্ছে দেখেন, আপনার এইখানে আপনি এই যে ই ভ্যালুটা, ঠিক আছে, ই ভ্যালুটা কার কার মধ্যে? v1 আর v2 এর মধ্যে না? ই এর ভ্যালুটা যেটা কিনা 12, পজিটিভ সাইডে আছে v1, নেগেটিভ সাইডে আছে v2। সো v1 - v2 করলেই আপনি কিন্তু আসলে এই 12টা পাবেন, কারণ এই 12 ভোল্ট সাপ্লাই ভোল্টেজটা আসে v1 আর v2 নোডের মধ্যে। সো v1 সাইডে হচ্ছে প্লাস, v2 সাইডে হচ্ছে মাইনাস। সো v1 আর v2 এর ডিফারেন্স করলে অটোমেটিক্যালি একটা 12 আসার কথা, কারণ না হলে এখানে সাপ্লাইয়ের ভ্যালু কখনোই 12 হইতো না। ঠিক আছে, সো এইটা হচ্ছে আপনার ফার্স্ট ইকুয়েশন, আর এই বিশালটা হচ্ছে আপনার সেকেন্ড ইকুয়েশন। সো এই দুইটা ইকুয়েশন মিলে এখন আপনি পুরো জিনিসটা সলভ করবেন। এখান থেকে আপনি v1 = কি পাবেন? 12 + v2, সবগুলা v1 এর জায়গায় সেটা বসায় দেন, তাহলে খালি v2 তে চলে আসবে ইকুয়েশন, তারপর আপনি একবারে সলভ করতে পারবেন। বুঝে গেছে? তাইলে সুপার নোড হলে আমাকে যেটা করতে হবে, নরমালি আমার যেখানে ভোল্টেজ সোর্সটা আছে দুইটা নোডের মাঝখানে, সেটাকে আমি ইগনোর করে দুই পাশেরটাকে এক করে একটা সিঙ্গেল ইকুয়েশন লিখবো, আর ভোল্টেজ সোর্সের দুই পাশে যে দুইটা ভোল্টেজ, সেটার পজিটিভটাকে আগে লিখবো, মাইনাস দিয়ে নেগেটিভটাকে লিখবো, তারপরে ইকুয়াল দিয়ে ভোল্টেজের ভ্যালুটা বসাই দিব। ঠিক আছে, এভাবে করে ইকুয়েশন বানাই, তারপরে সেই ইকুয়েশন সলভ করলেই আমরা হচ্ছে নোড ভোল্টেজ গুলো পেয়ে যাবো। আর নোড ভোল্টেজ পাওয়ার পর আমাকে যা বের করতে বলবে আমি সেটাই পাবো। ঠিক আছে, আচ্ছা, তাহলে এই হচ্ছে আমাদের বলতে গেলে নোডাল অ্যানালিসিস, যে প্রথমে আমার কি করতে হবে। হ্যাঁ বলেন। ছুটি হ্যাঁ ছুটি। এখন নোডাল করতে গেলে আমাকে সো এটাই করতে হবে যে আমার সিম্পলি নোড খুঁজে বের করতে হবে, নোডের ভোল্টেজ দিতে হবে, ইকুয়েশন লিখতে হবে, আর কোথাও যদি কোনো সুপার নোড থেকে যায় তাহলে সুপার নোড গুলাকে হ্যান্ডেল করতে হবে। এই হচ্ছে নোড, এবং এই হচ্ছে আমাদের আজকের টপিক। সো এই যে এখানে অনেকগুলো ম্যাথ আছে, আপনি এইগুলো ম্যাথ এই ব্রিজ নেটওয়ার্কের আগ পর্যন্ত দেখেন, 11 এর আগ পর্যন্ত আপনার কিন্তু সবই নোড, মেশ, অ্যানালিসিস এগুলাই আছে। সো আপনাদের কাজ কি এই ব্রিজ এটার আগ পর্যন্ত পড়ে ফেলা, এবং আমি হচ্ছে যে অ্যাসাইনমেন্ট দিব এর আগ পর্যন্ত যা আছে তার মধ্য থেকেই দিব। আর এসব ব্রিজ নেটওয়ার্ক, ওয়াই ডেল্টা, এগুলো আমরা হচ্ছে পরে পড়ব। ঠিক আছে, ওকে। কারো কোনো সমস্যা না থাকলে আমরা হচ্ছে ক্লাস শেষ করতে পারি। আর আপনারা হচ্ছে আজকে তো আর আপনাদের অ্যাটেন্ডেন্স নেই নাই, তাও দেখলাম কয়েকজন দিছে। সবাইকে অ্যাটেন্ডেন্স দিছেন চ্যাট বক্সে? আচ্ছা, কেউ যদি দিতে বাকি থাকে দিয়ে ফেলেন, আর যারা দিয়ে ফেলছেন তারা চলে যেতে পারেন। ওকে, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ ম্যাম।